কবিতা দুটি গান। কবি রুডলফ আলেকজান্ডার শ্রয়ডর। আমি তো চাইনি তোমার চোখের বালি, ও চোখের ওই বিচার সভায় আমি কে? সানন্দে আজ ছেড়েছি আমার ঐশ্বর্যের ডালি, যা ছিল তোমার তাই তো দিয়েছি রেখে। অপর লোকের যত্নে লুকোনো রত্নের সিন্ধুকে আবর্জনার স্তূপ জমে আছে খালি। হে পথিক, তুমি থেমো না এখানে একা, এই বীভৎস ছবিতে। এই কুৎসিত ভয়ঙ্করকে দেখা পারে বুক ভেঙে খান খান করে দিতে। ফেরাও নয়ন, মূর্খের পদচিহ্ন অনুসরণ তোমার জন্য নয়। ওরা শুধু বলে আবহমানের সৃষ্টির অনুক্ষণ, উৎকণ্ঠা ও ভয়। তবু হায়, আজও নিজেই পারিনে আমি উৎকণ্ঠায় যা দেখেছি ওই মুখে। পথিকের মুখে অপমান লাজ নিয়েছি নিমেষে চিনে। ওই অপমান আমারই, লজ্জা রয়েছে আমার বুকে। 2। যদিও তোমার রয়েছে একটি শরীর অস্থি মাংসে গড়া, যদিও তোমার পরীক্ষা নয় কঠিন, হৃদয় কঠিন করো। যে হৃদয় তুমি পেয়েছো সে যদি কখনো ব্যথা পায়, চাই বাসনায় ঘুরে মরা। সময়ের দাবি প্রস্তর হোক মন, প্রস্তরী ভিত, প্রস্তর দৃঢ়তর। শ্রয়ডরের জন্ম 1878 সালে। বিদগ্ধ ও সাত্ত্বিক জীবন। বহু ভাষায় পণ্ডিত, গ্রিক, ফরাসি ও ইংরেজি ক্লাসিক্সের অনুবাদক। তার সরল ও মাধুর্য ধর্মগানগুলি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ও নৈবেদ্য পর্যায়ের কবিতাগুলির কথা মনে পড়ায়। প্রোটেস্ট্যান্টদের বিশ্বাসের সঙ্গে কিছুটা উপনিষদের ধারণারও মিল আছে। শ্রয়ডরের কাব্যে রবীন্দ্রনাথের প্রভাব পড়েছে কিনা বা পড়া সম্ভব ছিল কিনা আমার জানা নেই। কবিতা নষ্ট অনামিকা। কবি গটফ্রিড বেন। নষ্ট অহমিকা স্ট্র্যাটোস্ফিয়ারে বিপর্যস্ত, আয়নের শিকার, গামারশ্মির মেষ শিশু, কণিকা ও প্রান্তর, অন্তরের দুঃস্বপ্ন প্রাণী। তোমার নতরদামের ধূসর পাথরে তোমার জন্য দিন কাটে রাত্রিহীন ভোরহীন, বৎসর তুষারহীন এবং ফল ধরে আছে অনন্ত শাসানিয়াময় গোপন। পৃথিবী যেন শূন্য যাত্রা। কোথায় শেষ তোমার? কোথায় ফেলবে তাবু? কোথায় তোমার শূন্য স্তরে প্রসারিত লাভ ক্ষতি? পশুদের নিয়ে এক খেলা, অনেকগুলি শাশ্বত। তুমি তাদের বাধা পেরিয়ে যাও। পশুর চাহনি, তারাগুলি ষাঁড়ের অস্ত্র। জঙ্গলের মধ্যে মৃত্যু, অস্তিত্ব ও সৃষ্টির কারণ মানুষ, জাতি সংঘর্ষ। ক্যাটালিয়ানার প্রান্তর পশুর গলা দিয়ে নেমে যায়। পৃথিবী চিন্তায় খণ্ড খণ্ড। স্থান ও কাল এবং আর যা কিছু এই মানব সমাজকে বুনেছে ও ওজন করেছে সবই শাশ্বতের নিত্যক্রিয়া। পুরাণ কাহিনী মিথ্যু। কোথায় যাবে? কোথা থেকে? না রাত্রি না সকাল, না ইভো না মৃতের জন্য প্রার্থনা। তুমি শুধু চাও একটা ধার করা স্লোগান, কিন্তু কার কাছ থেকে ধার করা? যখন তারা সবাই নত হয়ে প্রণাম করেছে এক কেন্দ্রে, যখন চিন্তাশীলরাও শুধু চিন্তা করেছেন ঈশ্বরকে, যখন তারা ছড়িয়ে গেছেন মেষপালক ও মেষের দিকে, প্রত্যেকবার শেষ ভোজনের সুরাপাত্র থেকে রক্ত তাদের শুদ্ধ করেছে এবং প্রত্যেকেই এক ক্ষতস্থান থেকে প্রবাহিত, প্রত্যেকেই একটা রুটি ভেঙে টুকরো মুখে দিয়েছে। হে দূরের বাদ্য হিসেবে পরিপূর্ণ সময়, তুমি একবার নষ্ট অহমিকাও গ্রাস করেছিল। গটফ্রিড বেনের জন্ম 1886 সালে। ডাক্তারি পাশ করার পর সৈন্যদলে যোগ দিয়েছিলেন। প্রথম মহাযুদ্ধে ছিলেন সামরিক চিকিৎসক দল। পরবর্তীকালে ডাক্তারি করার চেয়ে সাহিত্যিকদের সঙ্গে দলে আড্ডা মারাই ছিল তার কাজ। 1912 সালে প্রকাশিত তার লাশ কাটা ঘর নামে প্যাম্পলেট খুব চাঞ্চল্য সৃষ্টি করে। এই সময় তার আত্মজীবনীমূলক কিছু গদ্য রচনা এক্সপ্রেশনিস্ট সাহিত্যের রূপ স্পষ্ট করে তোলে। এগুলির মধ্যেই তিনি আধুনিক পৃথিবীর বহু খণ্ডিত মানুষকে উপস্থিত করেন। একসময় তিনি নাৎসিদের রাজনৈতিক মতবাদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিছুটা যুক্তও হয়েছিলেন, কিন্তু পরে সাংস্কৃতিক জগতে নাৎসিদের উৎপাত তার পছন্দ হয়নি। তিনি নিজেকে
বিচ্ছিন্ন করে নেন। নাৎসিরা তার সমস্ত রচনা বাজেয়াপ্ত করে। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ও তার ডাক্তার হিসেবে যোগ দিতে হয়েছিল। যুদ্ধ থেমে গেলে মিত্রপক্ষ আবার তার রচনা জার্মানিতে নিষিদ্ধ বলে ঘোষণা করে, কিন্তু তরুণ জার্মান লেখকদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। 1949 সালে সুইজারল্যান্ড থেকে তার রচনা আবার প্রকাশিত হলেও তার প্রতি শাসকবর্গের বিরূপ মনোভাব ক্রমশ কমতে থাকে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে গটফ্রিড বেনের খ্যাতি জার্মানি ছড়িয়ে সারা ইউরোপে ছড়ায় এবং ইউরোপের একজন প্রধান লেখক হিসেবে প্রতিষ্ঠিত হন। মৃত্যু 1956 পশ্চিম জার্মানিতে। গেয়র্গ ট্রাকল। একটি শীতের সন্ধ্যা, সার্সের গায়ে ঝুরু ঝুরু ঝড়ে তুষার, গির্জায় বাজে করুণ দীর্ণ দীর্ঘ ধ্বনি, খানার টেবিলের চামচ পিরিচ সাজানো, সজ্জিত গৃহ, মনোরম তাপ, শান্ত। বহু পথ ঘুরে কারা যেন ফিরে আসে। আধার পথের পাশে দরজায় থামে, দরজার পাশে দয়ালু বৃক্ষ, থোকা থোকা সোনা ঝুরি, জননী ধারার সুশীতল রস টানে ধরার। দরজা পেরিয়ে মৃদু পায়ে এলো পথিক, গভীর দুঃখে অঙ্গনটুকু নিথর। টেবিলে সাজানো সতেজ খাদ্য, টলটলে লাল মদ নিখুঁত আভায় উজ্জ্বল হয়ে আছে। পাশ্চাত্য সঙ্গীত। হে আত্মার নৈশ ডানার আন্দোলন রাখাল, আমরা একদা গিয়েছিলাম আধার অরণ্যে। লাল হরিণ, সবুজ ফুল এবং ধ্বনিময় বসন্ত আমাদের মান্য করেছিল। হে প্রাচীন ঝিল্লিশ্বর, মন্দিরের বেদিতে গড়ানো রক্ত ফুল হয়ে ফুটে আছে। পুকুরের সবুজ নিস্তব্ধতার উপরে ভাসে একটি পাখির কান্না। হে ধর্মযুদ্ধ, মাংসময় শরীরের উজ্জ্বল যন্ত্রণা, সন্ধ্যার বাগানে ঝরে পড়া রক্তিম ফল। একদিন এখানে ধার্মিক শিষ্যবৃন্দ ভ্রমণ করেছিল। আজ সৈন্যদল এখানে আহত শরীর নিয়ে জেগে ওঠে, তারার স্বপ্ন দেখে। হে রাত্রির কোমল শস্য স্তবক, হে তুমি সোনালী শরৎ ও শান্তির কাল। আমরা শান্ত সন্ন্যাসীরা একদিন তোমার মধ্যে বসে আঙুর পেষণ করেছি, আর আমাদের ঘিরে পাহাড় ও অরণ্য উজ্জ্বল হয়ে উঠেছিল। হে তোমার শিকার দেশ ও দুর্গ, সন্ধ্যার নিস্তব্ধতা, নিজের নিরালা ঘরে মানুষ চেয়েছে সুবিচার। নিঃশব্দ প্রার্থনায় দ্বন্দ্ব করেছে ঈশ্বরের জীবিত মাথার জন্য। হে ধ্বংসময় তিক্ত সময়, এখন আমরা কালো জলের মধ্যে একটি পাথর কঠিন মুখের দিকে তাকিয়ে থাকি। তবু উজ্জ্বল প্রেমিকেরা তুলে ধরে তাদের রূপালী ডানা, মিলিত এক শরীর। গোলাপের মতো নরম বালিশ থেকে ভেসে আসে ফুলের সুরভি, আর ঘুম ভাঙার পর মধুর গান। কবি গেয়র্গ ট্রাকল প্রায় বালক বয়সে অথবা সদ্য যৌবনী মৃত্যু, কিন্তু কবি হিসেবে অমর হয়েছেন এরকম দু একজন কবি প্রায় প্রত্যেক ভাষাতেই। কিটসের কথা মনে পড়লেই চোখে ভাসে তার রোগশয্যায় শুয়ে থাকা শরীর। মাত্র 24 বছর বয়সে তার দুঃখিত মৃত্যু। শেলিরও তো মৃত্যু হয়েছিল মাত্র 30 বছর বয়সে। কত মানুষ কত দীর্ঘদিন ব্যর্থ বেঁচে থেকে পৃথিবীকে শুধু ভারী করে রাখে, আর ওই দুটি ছোকরা পৃথিবীকে কত ধনী করে দিয়ে গেল। ফরাসি ভাষায় এরকম উদাহরণ বেশি। র্যাবোর কথা উল্লেখ করে লাভ নেই, কারণ শুধু ফরাসি ভাষায় নয়, সারা পৃথিবীতেই দেব দানবের সমাহারে সৃষ্টি এরকম এক বালকের অলৌকিক কীর্তি আর দ্বিতীয় উদাহরণ নেই। কিন্তু এ প্রসঙ্গে লাফর্গের কথা খুব মনে পড়ে। মাত্র 27 বছরের মৃত্যু, কিন্তু লাফর্গের নাম ফরাসি ভাষায় চিরকালীন হয়ে গেছে এবং নিজের চেয়েও অনেক বেশি প্রতিভাবান কবিদের পাউন্ড, এলিয়ট, হার্ট, ক্রেন প্রভাবিত করেছে। ওই তিক্ত হতাশ করুণা প্রার্থী যুবা। ইতালিতেও আমরা দেখেছি গুইদো গাৎসানো রোগের হাত থেকে বাঁচার জন্য সারা পৃথিবী ঘুরেও বাঁচতে পারেননি। 33 বছরের মৃত্যু। জার্মানিতে এরকম গেয়র্গ ট্রাকল, ভয় ও বীতস্পৃহার মধ্যে মাত্র 27 বছরের মৃত্যু। প্রথম মহাযুদ্ধে কর্পোরাল হিসেবে লড়াই করেছে একজন অস্ট্রিয়ান অ্যাডলফ হিটলার, আরেকজন অস্ট্রিয়ান গেয়র্গ ট্রাকল অ্যাম্বুলেন্স বাহিনীতে শুশ্রূষা করেছেন। কিন্তু মানুষকে বাঁচাবার কাজ ট্রাকল বেশি দিন করতে পারেননি, কারণ তার নিজেরই বাঁচার কোনো ইচ্ছে ছিল না। জন্ম 1887 সালে। ছেলেবেলা থেকেই নানা রকম মাদকদ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই পৃথিবীটা ছিল তার কাছে ভয়ের বস্তু এবং সেই ভয় তাকে সব সময় তাড়া করে ফিরত। কবিতা লেখা ছাড়া তার জীবনের আর কোনো অবলম্বন ছিল না। গ্রেডেকের যুদ্ধের পর রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে তার মন স্তম্ভিত হয়ে যায়। তা ছাড়া ট্রাকল তার মেডিকেল কোরের লেফটেন্যান্ট
তার অধীনে 90 জন গুরুতর আহত সৈনিক, তাদের বাঁচাবার কোনো উপায়ই তার হাতে নেই। এই পরিবেশে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাকে মানসিক হাসপাতালে পাঠানো হলো, তখন সেখানে তিনি আত্মহত্যা করলেন। সেদিন 3রা নভেম্বর 1914। এক্সপ্রেশনিস্ট লেখকদের মধ্যে ট্রাকলের স্থান অত্যন্ত উঁচুতে। জার্মান কবিতার তিনি একদিকে মোড় ঘুরিয়েছিলেন এবং সাম্প্রতিক লেখকদের উপর তার প্রভাব প্রবল। জীবনে অত হতাশা ও অসহায়তা থাকলেও ট্রাকলের কবিতাগুলি ভারী মধুর এবং বেঁচে থাকার উপযোগী একটা মিষ্টি আশার ইঙ্গিত আছে।